আমি যদি হাতে পাইতো তাহলে তাদের সর্বনাশ করে ছাড়বো, যার সঙ্গে তৃণমূল সরাসরি জড়িয়ে। দেখুন, আপনি অত্যন্ত দূরদর্শী। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি টিকি দেখতে পেয়েছেন। আমি যতবার দেখেছি ওনার টিকি নেই, ওনার খোঁপা আছে। দেখুন, 12 তারিখে পরিষ্কার এই মেডিকেল কলেজে একজন নাবালিকা রোগীর সঙ্গে শারীরিক দুর্ভাগ্যজনক আচরণ করবার পর 3 জন ডাক্তার পক্সো কেস দেওয়া হয়, একজন গ্রেপ্তার হন। এখনও বাকি 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের ঘটনা যে আমাদের রাজ্যের মানসিক স্বাস্থ্য, শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে কোন বেহাল এবং নির্লজ্জ জায়গায় গেছে তার ইঙ্গিত দেয়। এই ঘটনাটাকে চেপে লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল মিডিয়ার কাছ থেকে। বড় আগুন জ্বলবার কথা ছিল এই ঘটনা, এবং হাসপাতালে বহু জিনিস অকেজ হয়ে পড়ে রয়েছে, সঠিকভাবে কাজ হয় না। গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো রয়েছে জীবনদায়ী, সেগুলো সবসময় পাওয়া যায় না। এই বিষয়ে জানবার পর আমি আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা ভাইদের সঙ্গে এই হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করি এবং অত্যন্ত সঠিকভাবে আমাদের আলোচনা হয়। তিনি নানান ধরনের জিজ্ঞাসাবাদের, সাধারণ মানুষের কাছ থেকে যে ক্ষোভগুলো উঠে আসছে, যে অপ্রাপ্তিগুলো উঠে আসছে, যে অভিযোগগুলো উঠে আসছে, একজন সাধারণ মানুষ হিসাবে একজন সুপারের সঙ্গে কথা বলে সেগুলো জিজ্ঞাসা করা তো সাধারণ একটি কাজ। সেটিই করতে যাই এবং উনি চা বিস্কিট খান, অত্যন্ত আনন্দের সঙ্গে কথা বলেন। তিনি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে থেকেই অনেক বেশি করে তিনি আমার অভিনয়, আমার লেখা, আমার কবিতার আমার গুণকীর্তন করে তিনি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের দুর্বলতা ঢাকবার গল্পেই মশগুল হয়ে যান। এবং আধ ঘন্টা পর হাসি মুখে আলোচনা শেষ হয়ে যাওয়ার পর যখন চলে আসি, 2 দিন পর আমি জানতে পারি সংবাদ মাধ্যম মারফত যে আমার বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপ করা, হুমকি ধমকি আমি নাকি দিয়েছি। সেই ধরনের এফআইআর হয়েছে বারাসাত থানায়, করেছেন স্বয়ং এই সুপার। কি বিস্ময়কর! তো যাই হোক, এবং তারপর এটাও জানতে পারি আরও বিস্ময়করভাবে, এই সুপারকে রাতারাতি স্বাস্থ্য দপ্তর থেকে বদলি করা হয়েছে কালিম্পংয়ে, যিনি 10 বছর ধরে সুপার ছিলেন, যা 10 বছর ধরে থাকা যায় না। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের মুখে পড়লেন যে এই হাসপাতালেরই মর্গ থেকে প্রীতমবাবু, তার মৃতদেহ থেকে চোখ পাওয়া যাচ্ছে না। দেখুন, চাল চুরি, ডাল চুরি, তৃণমূলের নিজেদের মধ্যে জুতো চুরি, মোবাইল চুরি, মানুষের নিরাপত্তা চুরি, মহিলাদের সম্ভ্রম চুরি, আবাস চুরি, বিভিন্ন রকম অভিনব চুরি, চাকরি চুরি টুরি বাদ দিন, রোজ আমরা দেখছি। ভোট চুরির পর, ভোটার চুরির পর মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ট্রোডিউস করলেন তার স্বাস্থ্য দপ্তর থেকে চোখ চুরি, এবং জনরোষ ঘিরে ধরল তাকে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে বিরলতম ঘটনা। এই ঘটনা ইঙ্গিত দেয় যে মানুষের জনরোষ তার বিরুদ্ধে কোন জায়গায় গেছে, যে তিনি গাড়ি নিয়ে এগিয়েও যেতে পারছেন না, পুলিশ এই জনরোষকে থামাতেও পারছেন না, এবং কার্যত তিনি বিফল। এবং মানুষের ক্ষোভ এবার টোটাল তৃণমূলের যিনি মূল হোতা তার ওপরেও আছড়ে পড়ছে, এবং তিনি শঙ্কিত। তিনি মিডিয়ার ক্যামেরা সরিয়ে দিচ্ছেন, বুম সরিয়ে দিচ্ছেন, কথা বলতে চাইছে না, কারণ কথা বলার মুখ নেই। বনগাঁতে বলেছিলেন যে আমায় কি ঠোকরাতে না এলে, না আমাকে কি করতে এলে, আমি ভারত হিলিয়ে দেব বলে কিছুক্ষণই পেরোয়নি পশ্চিমবঙ্গের অসহায় মানুষ তারা দেখিয়ে দিলেন যে আপনাকে আমরা কি করে হেলিয়ে দিতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেজে দাঁড়িয়ে আরেকটা কথা বলেছেন যে 2019 খুব ভয়ঙ্কর এবং শক্তিকে আমরা কোথায় পালাবে। একই সঙ্গে তিনি নাম না করে বিরোধী দলনেতাকে তিনি
বলছেন শুভেন্দুবাবুকে বলছেন ছোট স্যার বলে কটাক্ষ করলেন এবং তারপরে বলছেন যে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়। কি বলবেন এরকম একেবারে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী? না, কার্যত প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে স্যার বলে তিনি মানলেন, ধন্যবাদ। এবং ইনি প্রমাণ দিয়ে দিলেন যে মন্ত্রীর থেকে আমলা বড়, এই কথাটা আমরা যেটা শুনি যে মন্ত্রীরা কোনো কিছু চালায় না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি আমলারা মিলেই যা খুশি তাই চালায়, এটাও কার্যত সত্যি। তাই তিনি তার নিজের ছড়ায় বা কথায় সুকুমার রায়ের আবোল তাবোলের পর তো একমাত্র আবোল তাবোল তো তিনিই লেখার মালকিন, প্রমাণ করে দিলেন। এবং তিনি প্রমাণ করে দিচ্ছেন তিনি কখন কোথায় কি বলছেন, কোন মিথ্যে কাল বলেছেন, আজ কোন মিথ্যে কথা বলবেন, তার সবটাই গুলিয়ে গেছে, তার হাতে পড়ে পরিষ্কার। দেখুন, আমার নামে এফআইআর, হাসপাতাল থেকে চোখ চুরি আসলে ইঙ্গিত দেয় যে আরজিকর মেডিকেল কলেজ, যেখান থেকে প্রায় 200 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ চুরির যে গল্প এসেছে, সেই গল্প বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মধ্যেও ঘোরাঘুরি করছে। এবং যাতে আমরা গেলে কোনো কিছু দেখে ফেলতে পারি, তাই যদি এফআইআর টেফআইআরের ভয় দেখিয়ে যাওয়াটাকে আটকে দিতে পারা যায় এবং এই দুষ্ট চক্রকে বাঁচানো যায়, যার সঙ্গে তৃণমূল সরাসরি জড়িয়ে, এই ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ক্ষোভেনাশ দেখতে পেয়ে গেছেন এবং পুলিশও কার্যত বোধহয় ল্যাজ গোটাবার চেষ্টা করছে। আপনার সঙ্গে কথা বলছি, আমার নামে যে মিথ্যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে প্রমাণ আমি আপনাদের চালিয়ে দেখিয়ে দিয়েছি। এবং তাই তারা সেই এফআইআরকে না কোর্টে প্রডিউস করতে পেরেছে, কারণ এই সুপারের বদলি হয়েছে 21 তারিখে, অর্ডার হয়েছে। তো তার মানে অর্ডারের পর নিশ্চয়ই কেউ মিথ্যে কমপ্লেনটা করতে পারেন না, তাকে কমপ্লেন করতে গেলে আগে করতে হবে। তার মানে 19 তারিখে গেছে, 19 বা 20 উনি কমপ্লেনটা করেছেন এবং পুলিশ জানে এই অভিযোগ মিথ্যে, মিডিয়া পেয়ে গেলে কেলেঙ্কারি হবে। আমি যদি হাতে পাই তো তাহলে তাদের সর্বনাশ করে ছাড়বো এই মিথ্যাচারের, তাই তারা ভয় পেয়ে গুটিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলটা একটা আঞ্চলিক দল হওয়ার পরেও সর্বভারতীয় একটা দল বিজেপি, তাকে উদ্দেশ্য করে রীতিমতো তুই তোকারি করে বলছেন যে বারবার বলি আমার সাথে খেলতে যাস না, বিজেপিকে বারবার বলি আমার সাথে খেলতে যাস না, আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুতেও পারবে না, নাগালও পাবে না, এজেন্সিকে লেলিয়ে দাও, লোককে গুজে গুজে টাকা দিলেও ভোট পাবে না, কারণ এটা বাংলা। প্রায় সত্যি কথাই তো বলেছেন যে যতই এজেন্সি আসুক না কারণ ওনার টিকিটও তো কেউ দিতে পারছে না। তাহলে কি সত্যি সত্যি চ্যালেঞ্জ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী? দেখুন, আপনি অত্যন্ত দূরদর্শী। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি টিকি দেখতে পেয়েছেন, আমি যতবার দেখেছি ওনার টিকি নেই, ওনার খোঁপা আছে। প্রথম কথা জায়গা হচ্ছে যে ছোটোবেলা থেকে ঠিক ইঁদুর এবং সিংহের গল্প সম্পর্কে এই ধরনের উক্তি পেয়েছিলাম। ইঁদুরকে বারবার সিংহকে চমকাতে দেখেছি, সিংহ শুধুমাত্র লেজ নাড়ে এবং তাতে ইঁদুরদের কি হয় ইঁদুররা জানেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলকে ইঁদুর বলে ছোট করছি না, কিন্তু আপনার যারা বুদ্ধিমান দর্শক রয়েছেন, কারা সিংহ কারা ইঁদুর তা তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন। শুধু একটাই কথা বলবো যে এসআইআরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভুতুড়ে বাংলাদেশি ভোটাররা এবং মৃতদেহ ভোটাররা ছেড়ে দেওয়া কেঁদেবাচি করে দৌড়ে পালিয়ে গিয়ে স্বরূপনগরে গিয়ে নিজেদের স্বরূপ প্রকাশ করে ফেলছেন, তা দিয়ে ওনার রাতে ঘুমোচ্ছে না। আর বয়স হলে যদি ঘুমটুম ঠিক করে না হয় তো তাহলে আমাদের অনেকেরই, আমার বাড়িরও যারা সম্মানীয় মুখ্যমন্ত্রী বয়সী রয়েছেন তাদেরও মাথা ঠিক থাকে না। আমাকে মাঝে মধ্যেই টুকাই বলে ডেকে ওঠেন, আমার নাম তো টুকাই নয়, তবুও ডাকেন। এত চাপ। দেখুন, ছাঁকনিতে তো রিপু করা যায় না, উনি ছুঁচ নিয়ে ঘুরলে কী করে হবে? পরিবারের একজনকে চাকরি, মাস গেলে একটা মাসোহারা, তারা রাজি হচ্ছেন না, ক্রমাগত প্রেশার তৈরি হচ্ছে তাদের উপরে। এই ঘটনা প্রত্যেকটি বিষয়তে আমরা দেখেছি, প্রত্যেকটি জেলায় যখন হয় তখন এইভাবেই অভাব এবং মৃত্যু কিনে নেওয়ার খেলা চলে। আমি ধন্যবাদ জানাবো বারাসাতের জনগণকে, যন্ত্রণায় থাকা মানুষকে, যারা এই অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলছেন না, তার জীবনে
বিরল ঘটনা হয়ে থাকবে এবং দৃষ্টান্তমূলক ঘটনা, যেখানে তিনি ভারতবর্ষ হেলাবেন রেগে গিয়ে, নাকি তিনি হেলে যাচ্ছেন মানুষের সাধারণ বিক্ষোভে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করুন। বারবার রুদ্রনীল ঘোষের প্রতি এত অভিযোগ কেন? কোনো বিশেষ কারণ আপনার প্রতি অভিনয় তারিখ তারপর অভিযোগ? দেখুন, এটা তো আমার পক্ষে বলা মুশকিল, তবে শুধুমাত্র আমি নয়, আমাদের সমাজে যে কোনো মানুষ, তিনি কৃষক হন, শ্রমিক হন, তিনি চাকুরিজীবী হন, ব্যবসায়ী হন, একজন গৃহবধূ হন, একজন ছাত্র বা ছাত্রী হন, যখনই কেউ এই তৃণমূলের দ্বারা বিভিন্ন রকম বা এই সরকারের দ্বারা বিভিন্ন রকম ঘটা যে ঘটনা যা তাদের পীড়া দেয়, যন্ত্রণা দেয়, তাদের অধিকার কাড়ে, সেগুলো যখনই চোখে পড়ে বা যখন তারা এই ঘটনার প্রতিবাদ করেন, তখন তাদের টার্গেট করা হয়। চায়ের দোকানে কেউ খোলামেলা আড্ডায় আলোচনা করতে পারেন না, সোশ্যাল মিডিয়ায় কেউ লিখতে পারেন না, আমাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন আপনাদের মধ্যে অনেকে, তাদের নামে ভুয়ো মামলা করা হয়। ঠিক তেমনই হয়তো আমাদের মধ্যে যে কয়েকজন শিল্পী রয়েছেন বা মানুষ রয়েছেন বিভিন্ন ক্ষেত্র থেকে, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয়, যারাই এই সত্যি কথাগুলো তুলে ধরেন, তাদেরকেই মামলা মোকদ্দমা কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়। যখন সেগুলো করা যায় না, তখন তৃণমূলের কিছু ঠ্যাঙাড়ে বাহিনী আছে এবং অত্যন্ত সুশিক্ষিত কিছু নারী বাহিনী রয়েছে, যারা কালো ঝান্ডা নিয়ে যেখানে সেখানে নেমে পড়েন তাদের দিয়ে ঠেকাবার জন্য। তাদের থেকে প্রতিবাদী নারীদের, মায়েদের, বোনেদের সংখ্যা এতটাই প্রবল হয়েছে যে কাল বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে, যারা মানুষের কণ্ঠস্বরে কথা বলছে, তাদের কণ্ঠস্বরের সঙ্গে যে সাধারণ মানুষের কোনো তফাৎ নেই তা তারা প্রমাণ দিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর গাড়িকে আটকে দিয়ে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয়নি ব্রাত্য বসুর মতো যাদবপুরে কোনো ছেলে বা মেয়ের উপরে, বডির ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে বেরিয়ে যাওয়ার, এবং কোনো পুলিশের হিম্মতও হয়নি এই জনরোষকে মিথ্যে বলে প্রমাণ করবার। রুদ্রনীল ঘোষের যে কবিতাগুলো দেখা যায় যে তিনি পোস্ট করছেন ফেসবুকে, অথবা যে সমস্ত কার্টুনগুলোকে দেখা যায় যে সরাসরি সরকারকে, সরকারের দুর্নীতিকে পয়েন্ট করে আঁকা হচ্ছে, সেগুলোই কি তাহলে টার্গেট করছে তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা, এবং তার জন্যই আজকে রুদ্রনীল ঘোষ টার্গেট হলেন? দেখুন, তৃণমূলের কোনো ডিজিটাল যোদ্ধা নেই। তৃণমূল জেনারেলি তস্কর যোদ্ধা টিম তৈরি করে, তাদের আন্তরিকতা আছে এই ব্যাপারে, এবং সারা পৃথিবী তাদের এই দুর্বৃত্তায়নের যে চেষ্টা, তার সঙ্গে প্রতিযোগিতা পেরে ওঠে না। যাবতীয় চুরির পর যখন শেষকালে, শেষ কেন বলবো, যারা নিজেদের জুতো মোবাইল চুরি করতে ছাড়ে না, যারা মানুষকে শান্তিতে বাঁচতেও দেয় না এবং শান্তিতে মারা যেতেও দেন না তারা, তো সেই ক্ষেত্রে যারাই কথা বললেন, যে কোনোভাবেই তার অভিব্যক্তি প্রকাশ করেন একজন দায়বদ্ধ সামাজিক জীব হিসেবে, মানুষ হিসেবে, তাদের ওপরেই অত্যাচার আসে এবং তখন তারা টার্গেট করে নেন, এবং আরও বেশি করে টার্গেট করেন তাদের, যাদের কথা মানুষজন বিশ্বাস করেন তাদেরকে, সেটা রাজনৈতিক ক্ষেত্র বা অরাজনৈতিক ক্ষেত্রে যে কোনো মানুষই হন না কেন, কাউকেই বাদ দেন না তারা। 30 মিনিটের ভিত্তিতে একটি অভিযোগ উঠে আসছে, আপনি যেখানে এক জায়গায় বলেছেন যে 30 মিনিট ওখানে আপনারা ছিলেন, কিন্তু তারপরে যে মূল বিষয়টা লক্ষ্য করা গেল যে পুলিশ আপনার সঙ্গে যারা ছিল তাদেরকেও খোঁজার চেষ্টা করছে। আপনি কি কিছু শুনেছেন? এই পুলিশ প্রথমত আমাকে কি খুঁজছে, লজ্জায় আমাকেও খুঁজতে পারছে না। আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংবাদিক বন্ধুদের, যারা পুলিশের ওপর মহল থেকে আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে জেনেছেন। লোকাল থানার পুলিশ তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ছে, যেই জিজ্ঞাসা করা হচ্ছে যে রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান করা, হুমকি ধমকি
যে ঘটিয়েছেন, আপনারা তো ভিডিও দেখলেন, সেখানে তো জলের মতো স্পষ্ট যে তারা সর্বৈব মিথ্যা কথা বলেছেন, এবং যাতে এই হাসপাতালে একটা অসাধু চক্র চলছে আরজি করের মতো বা মুর্শিদাবাদের মতো বা মালদা মেডিকেল কলেজের মতো, সেটাকে চাপবার জন্য। আমি জানি না এর সঙ্গে এই সুপারবাবু সুব্রত বাবু, যিনি 10 বছর ধরে খুব বিস্ময়করভাবে একই হাসপাতালে রয়েছেন, তিনি জড়িয়ে না তিনি এই ঘটনার বিরোধী। তিনি বাড়িতে রয়েছেন, আপনারা চলে গিয়ে খোঁজ নিতে পারেন। আক্তার আলী উদ্বোধনের একটা আরজিকরের অন্য বিষয়ে প্রশ্ন করব। রাজ্যসভার বুলেটিন প্রকাশ করে বলা হয়েছে যে এবার শীতকালীন অধিবেশনে আর বন্দে মাতরম বা জয় হিন্দ স্লোগান দেওয়া যাবে না, সেটা নাকি কোট অ্যান্ড কোট স্বাধীনতা বিরোধী। বন্দে মাতরম জয় হিন্দ স্বাধীনতা বিরোধী? দেখুন, এটা আপনার থেকে আমি এইমাত্র জানতে পারলাম। অবশ্যই বিষয়টি অত্যন্ত গুরুতর এবং সেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। সেই আলোচনা করবার আগে অবধি আমি এই বিষয়ে উত্তর দিতে পারছি না। যথেষ্ট আলোচনার প্রয়োজনই রয়েছে। জয় হিন্দ এবং বন্দে মাতরম আমাদের ভারত এবং ভারতবর্ষের একটা পরিচয় পরিচিতির সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে রয়েছে, লজিক্যালি এবং আন্তরিকভাবে, ইমোশনালি। সে বিষয়ে কেন কোন সিদ্ধান্ত হলো তা নিশ্চয়ই আলোচনা করে উত্তর দেওয়ার প্রয়োজন আপনি রয়েছে। ব্যক্তির রুদ্রনীতিতে মন্তব্য করতেই পারেন, শিল্পী রুদ্রনীতিতে মন্তব্য করতেই পারেন। রাজ্যসভায় যদি না হয় বন্দে মাতরম নিয়ে আপনারা এত অনুষ্ঠান আপনাদের দলের তরফ থেকে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বন্দে মাতরম বা জয় হিন্দ স্লোগান দেওয়া যাবে না, এটা কি জাস্টিফাইড মনে হয়? কোন অর্থে এই স্লোগানটাকে ব্যবহার করা যাবে বা যাবে না তার এখনও স্পষ্টত কোনো ইঙ্গিত আপনার প্রশ্ন থেকে পাইনি। যদি একটু স্পেসিফিক করেন যে কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আমরা দেখেছি যে যেমন ধরুন এই পশ্চিমবঙ্গের তৃণমূল দল, তারা বিভিন্ন জায়গায় চুরি টুরি করে কলার উড়িয়ে যেতে যেতে বন্দে মাতারাম বা জয় হিন্দ বলে চলে যায়। জুতো চুরি থেকে শুরু করে চাল চুরি করেও তারা এই স্লোগান দেয়। তাতে তো এই কথাটির অমর্যাদা হয়। জানি না সেই বিষয়ে তেমন কোনো আশঙ্কার কথা ভাবা হয়েছে কিনা। বাংলাদেশে দেখা যাচ্ছে বাউল শিল্পীদের উপরে সাম্প্রতিককালে বাউল শিল্পীদের গ্রেপ্তার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। এটা কি নতুন একটা ট্রেন্ড বাংলাদেশে তৈরি হলো যে এখন বেছে বেছে বাউল শিল্পীদের উপরে আক্রমণ? দেখুন, বাউল তত্ত্ব যেটা রয়েছে সেই তত্ত্বের উদ্ভব যদি ভালো করে খেয়াল করে আপনারা দেখেন, সেইটাকে নিশ্চিহ্ন করতে চাইছে। আপনারা এও দেখেছেন যে হিন্দু, বৌদ্ধ বা জনজাতি উপজাতি তাদের উপরে কী লেভেলে আক্রমণ চলছে, এবং জামাতে ইসলাম এই দলটির কার্যত নির্দেশ মেনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কার্যত পিটি বন্ধ করে দিচ্ছেন বা অন্যান্য কাজকর্ম বন্ধ করে দিচ্ছেন, এবং কোথাও একটা তারা অন্য দেশ তৈরি করবার চেষ্টা করছেন নিয়ম নীতি, এবং সেখান থেকে হিন্দুদের বেছে বেছে তারা বাদ দিচ্ছেন এবং প্রকাশ্যে সেটা তারা জানাচ্ছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আমার যেটা মনে হয় যে এই প্রত্যেকটাই এই যে মৌলবাদী ভয়ঙ্কর রকম একটা চিন্তা, যে আমাদের কোরআন শরীফের কি কি লেখা রয়েছে বলে যে যে উস্তাদরা বলেন তা সত্য হোক তা অর্ধ সত্য হোক, সেইটা দিয়েই আমরা নিয়ম তৈরি করব, বাকি কোনো রকম সভ্যতা বা সংস্কৃতিকে আমরা মানব না, যা ভয়াল ভয়ঙ্কর পৃথিবীর সভ্যতার পক্ষে।